আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমার আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদ নিয়ে। এই মতবাদটি দিয়েছিলেন জিন্স ও জেফ্রিজ। এই মতবাদটি আসলে দুটি মতবাদের সংমিশ্রণ। প্রথম মতবাদটি প্রদান করেন 1919 খ্রিস্টাব্দে জেমস জিন্স। তিনি এই তত্ত্বের নাম দেন জোয়ারি মতবাদ। পরবর্তীকালে 1951 খ্রিস্টাব্দে হ্যারেল্ড জেফ্রিজ এই তত্ত্বটির কিছুটা পরিমার্জন করে পুনরায় তত্ত্বটি প্রকাশ করেন এবং তত্ত্বটির নাম দেন সংঘর্ষ তত্ত্বকল্প। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা এই দুটি তত্ত্বকে সংমিশ্রিত করে একটি নাম দেন, সেটি হচ্ছে জোয়ারি মতবাদ। এখন আমরা দেখি যে এই মতবাদে জিন্স কি বলেছিলেন। জিন্স তার তত্ত্বে প্রথমেই দুটো নক্ষত্রের কথা ধরে নিয়েছেন। একটি হচ্ছে আদি সূর্য, অপরটি হচ্ছে বহিরাগত নক্ষত্র। তিনি মনে করছেন প্রথমে আমাদের এই আদি সূর্য বা সূর্য ছিল একটি গ্যাসীয় পিণ্ড এবং স্থির, অর্থাৎ এর কোনো পরিক্রমণ গতি ছিল না। বহিরাগত নক্ষত্রটি, যেটির আকার আয়তন আদি সূর্যের তুলনায় অনেক বড় ছিল এবং এর আকর্ষণও কিন্তু সূর্যের তুলনায় অনেক বেশি ছিল। এই বহিরাগত নক্ষত্রটি আকস্মিকভাবেই সূর্যের কাছে চলে আসে। যখন নক্ষত্রটি সূর্যের কাছে আসে তখন সূর্যের বাইরের অংশে একটা জোয়ারের সৃষ্টি হয়। নক্ষত্রটি যখন আরও কাছে আসতে থাকে তখন সূর্যের বাইরের যে গ্যাসীয় অংশ তাতে স্ফীতি দেখা যায়। গ্যাসীয় অংশটা স্ফীতি সংঘটিত হয়, অর্থাৎ গ্যাসীয় অংশটা কিছুটা ফুলে ওঠে। নক্ষত্রের আকৃতি বেশি হওয়ায় সূর্যের অভিকর্ষজ শক্তির তুলনায় নক্ষত্রটির অভিকর্ষজ শক্তি আরও বেশি ছিল এবং সেই জন্য এই সূর্যের বাইরের দিকের স্ফীত গ্যাসীয় অংশটি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যায়। জিন্স এই বিচ্ছিন্ন অংশটির নাম দেন ফিলামেন্ট। এই ফিলামেন্টটি বিচ্ছিন্ন হয়ে নক্ষত্রের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু নক্ষত্রের গতি বেশি হওয়ায় ফিলামেন্টটি নক্ষত্র পর্যন্ত পৌঁছানোর আগেই নক্ষত্রটি নিজের গতিপথে অনেক দূর এগিয়ে যায়। সেই জন্য এই আদি সূর্যের আকর্ষণে ফিলামেন্টটি আদি সূর্যের চারপাশে আবর্তন করতে শুরু করে। আবর্তন করতে করতে এই ফিলামেন্টটি শীতল হতে শুরু করে। যতই এটি শীতল হতে থাকে এর মধ্যে ভাঙনের সৃষ্টি হয় এবং ফিলামেন্টটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়। এই ভেঙে যাওয়া অংশগুলি কালক্রমে আরও শীতল হয়ে সৃষ্টি হয় বিভিন্ন গ্রহগুলির। পরবর্তীকালে এই তত্ত্বটি একটু পরিবর্তন করে পুনরায় জেফ্রিজ তার সংঘর্ষ তত্ত্বকল্প মতবাদটি প্রকাশ করেন। তিনি এখানে দুটির বদলে তিনটি নক্ষত্রের কথা বলেন। এই দুটি নক্ষত্র তার বদলে উনি বলছেন তিনটি নক্ষত্রের কথা। প্রথমটি আদি সূর্য, দ্বিতীয়টি সহচরী নক্ষত্র, তৃতীয়টি হলো বহিরাগত নক্ষত্র। এই বহিরাগত নক্ষত্রটি যখন সূর্যের কাছাকাছি চলে আসতে থাকে তখন এই বহিরাগত নক্ষত্রের সাথে সহচরী নক্ষত্রের সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে এই নক্ষত্রটির মধ্যে ভাঙনের সৃষ্টি হয়। বহিরাগত নক্ষত্রটি নিজের কক্ষপথে দূরে চলে গেলে এই ভেঙে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি সূর্যের আকর্ষণে সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে এবং এইভাবে সৃষ্টি হয় আমাদের সৌরমণ্ডলের গ্রহগুলির। তাহলে দুটি তত্ত্বের মধ্যে সামান্য ফারাক রয়েছে। জেমস জিন্স বলেছেন যে দুটি নক্ষত্র
বহিরাগত নক্ষত্রের আকারে বড় ছিল, তার আকর্ষণে সূর্যে প্রথমে জোয়ারের সৃষ্টি হয়, তারপরে বাইরের গ্যাসীয় অংশ স্ফীতি ঘটে। গ্যাসীয় অংশ স্ফীতির পরবর্তী পর্যায়ে কি দেখছি আমরা, গ্যাসীয় অংশ থেকে কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই বিচ্ছিন্ন অংশটি সূর্যের আকর্ষণে সূর্যের চারপাশে ঘুরতে থাকে এবং সেটা থেকে ভেঙে সৃষ্টি হয় গ্রহগুলি। আর জেফ্রিস বলছেন না, দুটো নয়, 3টে নক্ষত্র ছিল, সূর্য, বহিরাগত নক্ষত্র এবং সহচরী নক্ষত্র। এই সহচরী নক্ষত্রের সাথে বহিরাগত নক্ষত্রের সংঘর্ষ হয় এবং এটি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় এবং সূর্যের আকর্ষণে এটি সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এবার দেখো, এই দুটি তত্ত্ব কিন্তু পৃথিবীর উৎপত্তির বর্ণনা সম্পর্কে, এই দুটি তত্ত্ব পৃথিবীর উৎপত্তিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এই তত্ত্বটি বোঝা খুব সহজ। এই তত্ত্বের মাধ্যমে আমরা সৌরমণ্ডলের গ্রহগুলির আয়তন হিসেবে বিন্যাস খুব ভালোভাবে বুঝতে পারি। গ্রহগুলি কেন একই ধরনের উপাদান দ্বারা গঠিত তাও এই তত্ত্বের মাধ্যমে আমরা বুঝতে পারি। আর তাছাড়া এই তত্ত্বের মাধ্যমে আমরা গ্রহগুলির আবর্তন, কৌণিক অক্ষতলীয় অবস্থান, উপগ্রহগুলির উৎপত্তি সমস্ত কিছুই খুব সহজভাবে বুঝতে পারি। কিন্তু এই তত্ত্বটি একটি কারণে ভীষণভাবে সমালোচিত হয়েছে, সেটি হলো বহিরাগত নক্ষত্রটি কি হয়েছে, সূর্যের কাছে চলে এসেছে। মহাকাশে নক্ষত্রগুলির পারস্পরিক দূরত্ব কিন্তু অনেক বেশি এবং একটি নক্ষত্র কখনোই অন্য নক্ষত্রের কাছে চলে আসে না। কিভাবে এই বহিরাগত নক্ষত্রটি সূর্যের কাছে চলে এলো, জিন্স এবং জেফ্রিস কেউই কিন্তু সেটা বর্ণনা করেননি। এই তত্ত্বের এটি হচ্ছে সবচেয়ে সমালোচিত দিক। তাহলে নিশ্চয়ই তোমরা তত্ত্বটি বুঝতে পেরেছ। চলো এখন এই তত্ত্ব থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। চ্যানেলটি ভালো লাগলে, ক্লাসটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমাদের প্রথম প্রশ্ন, স্যার জেমস জিন্স কত সালে তার তত্ত্বটি প্রকাশ করেন? 1949, 1939, 1929, 1919 সালে। সঠিক উত্তরটি হলো 1919 সালে। দ্বিতীয় প্রশ্ন, স্যার জেমস জিন্সের তত্ত্বটি কী নামে পরিচিত? গ্রহাণুতত্ত্ব মতবাদ, আপাত সংঘর্ষ মতবাদ, জোয়ারি মতবাদ, জোড়া নক্ষত্র মতবাদ। উত্তর হলো জোয়ারি মতবাদ। তৃতীয় প্রশ্ন, জেমস জিন্সের তত্ত্বটি পরবর্তীকালে কে পরিমার্জন করেন? অটো স্কিমিট, কুইপার, জেফ্রিস আর গোল্ডস্মিথ। উত্তর হলো জেফ্রিস। 4 নম্বর প্রশ্ন, কত সালে জেফ্রিসের তত্ত্বটি প্রকাশিত হয়? 1920, 1925, 1935, 1951। উত্তর হচ্ছে 1951। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রের উল্লেখ আছে? গ্যাসীয় মতবাদ, নীহারিকা মতবাদ, নীহারিকা ধূলিকণা মতবাদ, জোয়ারি তত্ত্ব মতবাদ। উত্তর হচ্ছে জোয়ারি তত্ত্ব মতবাদ। 6 নম্বর প্রশ্ন, জোয়ারি মতবাদে সূর্যের নিকট আগন্তুক নক্ষত্র এলে পরস্পরের বিস্ফোরণ ঘটে, পরস্পর থেকে দূরে চলে যায়, সূর্যের দেহে জোয়ারি শক্তির সৃষ্টি হয়, উপরের কোনোটি সংঘটিত হয় না। তো উত্তর হচ্ছে সূর্যের দেহে জোয়ারি শক্তির সৃষ্টি। 7 নম্বর প্রশ্ন, আগন্তুক নক্ষত্রের ফলে সূর্য থেকে যে বাষ্পীয় অংশ বার হয় তার আকৃতি হলো বৃত্তাকার, পটল বা মাকুর মতো, লম্বাকার, নির্দিষ্ট আকৃতিহীন। উত্তর হচ্ছে পটল বা মাকুর মতো। 8 নম্বর প্রশ্ন, সূর্য থেকে যে বাষ্পীয় অংশটি বিচ্ছিন্ন হয়ে জেমস জিন্স তার নাম করেন আগন্তুক নক্ষত্র, নীহারিকা, ফিলামেন্ট, নেবুলা। উত্তর হচ্ছে ফিলামেন্ট। জোয়ারি মতবাদ অনুযায়ী দ্যুতিময় গ্যাসীয় অংশগুলি সৌরজগতের মাঝে কোন গ্রহের সৃষ্টি করে? মঙ্গল ও শনি, বৃহস্পতি ও শনি, শনি ইউরেনাস, বৃহস্পতি ও নেপচুন। তাহলে মাঝখানে কোন দুটি গ্রহ রয়েছে? বৃহস্পতি ও শনি। জেফ্রিস ও জিন্সের তত্ত্ব পরিমার্জন করে তার তত্ত্বে কয়টি নক্ষত্রের কথা উল্লেখ করেন? জেফ্রিস কয়টি নক্ষত্রের কথা বলেছিলেন? 2টি, 3টি, 4টি, 1টি। উত্তর হচ্ছে 3টি। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কার মতবাদে সহচরী নক্ষত্রের উল্লেখ পাওয়া যায়?
জিন্সের জরি মতবাদ, জেফ্রিসের সংঘর্ষ তত্ত্ব কল্পতত্ত্ব, লাইটিলটনের জোড়া নক্ষত্র তত্ত্ব, মুল্টনের গ্রহাণু তত্ত্ব। উত্তর হচ্ছে জেফ্রিসের সংঘর্ষ তত্ত্ব। 12 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রমাণ করে দেন জোয়ারি তত্ত্ব সূর্য ও গ্রহসমূহের মধ্যে প্রকৃত দূরত্ব পরিমাপ করতে সমর্থ হয়নি? প্যারিস্কি, জেরেল্ড কুইপার, গোল্ডস্মিথ, লাইটিলটন। উত্তর হচ্ছে প্যারিস্কি। 13 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানীর মতে মহাবিশ্বের ব্যাপ্তি বিশাল এবং এখানে অবস্থিত নক্ষত্রগুলির মধ্যবর্তী দূরত্ব এতটাই যে এত সহজে সংঘর্ষ সম্ভব নয়? জর্জ লে মার্টিন, এডুইন হাবল, অ্যালবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী লেভিন। উত্তর হচ্ছে বিজ্ঞানী লেভিন। 14 নম্বর প্রশ্ন, সূর্য প্রধানত কোন দুটি গ্যাসের সমন্বয়ে গড়ে উঠেছে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও হিলিয়াম, হাইড্রোজেন ও অক্সিজেন, হিলিয়াম ও কার্বন ডাইঅক্সাইড। উত্তর হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। তোমরা এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করার চেষ্টা করবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট করবে।